আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হতে পেরেছি। অ্যাডমিশন পরীক্ষার্থীদের নিয়মিত আয়োজনের আরও একটি আয়োজন। রিটেন ইংলিশে ক্লাস চলছে ধারাবাহিকভাবে। এটি হচ্ছে লেকচার 3। ইতিমধ্যে অনেকে আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছে এবং অনেকে আমাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, সো এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, ক্লাস নিব, শিরোনাম হচ্ছে রাইটিং পার্টের প্যারাগ্রাফ রাইটিং। সো প্যারাগ্রাফ রাইটিংটা একটু হার্ড টপিক অনেকের কাছে, বিকজ এখানে কমপ্লিটলি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা কি বলবো পরিপক্কতা লক্ষ্য করা যায় এই টপিকটায়। সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। একটু হার্ড টপিক, হ্যাঁ ঠিক আছে, আমি একটু লক্ষ্য করলাম। এভরিথিং ইজ গুড ইনাফ, সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। আচ্ছা, বি-সি-ডি ইউনিট যাদেরই প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফের ধরনগুলো একটু আলাদা। কোনো ক্ষেত্রে বলা হয় যে একটি প্যারাগ্রাফ লিখো, সেই ক্ষেত্রে তোমরা 100-120 ওয়ার্ডের ভিতরে প্যারাগ্রাফ লিখবে। আর কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে 10-12টি সেন্টেন্স বা 15টি সেন্টেন্স লিখো, সেক্ষেত্রে তোমরা সেন্টেন্স লিখবে। নিজেকে প্রশ্ন করো যে প্যারাগ্রাফের এই জায়গাটা এসে যখন তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হবে, তখন তুমি প্যারাগ্রাফ কি আদৌ লিখতে পারবে কিনা। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ঠিক আগে তোমার যে সময়টা আছে, এই সময়ের ভেতরে তুমি কতটুকু দক্ষতা নিয়ে আসতে পারবে, যেখানে বিগত 10-15 বছরেই খুব বেশি পারদর্শী তুমি হওনি, 1.5 মাসে কতটুকু পারদর্শী হবে? নিশ্চয়ই খুব বেশি নয়। বরং আমার বিশ্বাস তুমি হয়তোবা এখন এটা চাচ্ছ যে শর্টকাট ওয়ে বলেন, বিশেষ কোনো কৌশল বলেন, যেটা অবলম্বন করলে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্যারাগ্রাফের ওপরে কিছু লিখতে পারবো, পরীক্ষা আসা প্যারাগ্রাফের ওপরে কিছু লিখতে পারবো। ইয়েস, সেই রকমই শর্টকাট টেকনিক নিয়ে মূলত কথা বলবো। গবেষণায় দেখা গিয়েছে বিভিন্ন সময় বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিংয়ের ক্ষেত্রে, সেগুলো শিরোনাম সাধারণত এগুলো হয়ে থাকে: রিসেন্ট কোনো ইস্যু, সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে, টক অফ দ্য টাইম, সাম্প্রতিক বিষয়; হিস্টোরিক্যাল ইস্যুস, অতীত প্রাগৈতিহাসিক কোনো বিষয়; এরপরে ফিউচার ইস্যু বা প্রসপেক্টস, ভবিষ্যতে ঘটতে পারে সেই সম্ভাবনা নিয়ে কোনো একটি প্যারাগ্রাফ; সামথিং এক্সপেক্টেড, কোনো কিছু প্রত্যাশিত সেই বিষয় নিয়ে একটি প্যারাগ্রাফ, অথবা সামথিং আনএক্সপেক্টেড, যা অপ্রত্যাশিত সেই বিষয়গুলো নিয়ে; এবং পার্সোনাল ওপিনিয়ন রিলেটেড কিছু কিছু প্যারাগ্রাফ। এই 6টি ধরনের প্যারাগ্রাফ আসার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, একজনে প্রশ্ন করেছে কয় লাইনে লিখতে হবে। যদি বলা না থাকে যে প্যারাগ্রাফ কয় লাইনে লিখতে হবে, তুমি 100 থেকে 120 ওয়ার্ডের ভেতরে লিখবে, ঠিক আছে? আর যদি বলা থাকে তাহলে তো বলাই থাকলো যে 10টি সেন্টেন্সের ভিতরে লিখো বা 150 ওয়ার্ডের ভিতরে লিখো, ঠিক আছে? কোনো মেনশন করা না থাকলে তুমি 100 থেকে 120 ওয়ার্ডের ভিতরে লিখবে। আচ্ছা, একটু ওয়েট। ওকে, আচ্ছা, একজন একটি কমেন্ট করেছে যে সি ইউনিটের নিউ টপিক অ্যাড হয়েছে, নিউ টপিক এরর ফিক্সিং প্যারাগ্রাফ। আচ্ছা, যাদের প্যারাগ্রাফ নেই তারা প্যারাগ্রাফ পড়বে না, প্যারাগ্রাফ সি ইউনিটে নেই বলে যে বাকিরা পড়বে না এমনটি নয়। এনিওয়ে, সি ইউনিটে প্যারাগ্রাফের ক্ষেত্রে নতুন টপিকের ক্ষেত্রে এরর ফিক্সিং যেটা, সেটা নিয়ে আমি কথা বলবো। স্টে কানেক্টেড, সাথে থাকো, নিয়মিত ক্লাসগুলো করতে থাকো। একটি ক্লাসে তো আর সব কিছু বলা সম্ভব নয়। আচ্ছা, যাদের প্যারাগ্রাফ নেই তারা প্যারাগ্রাফ দেখো না, খুবই সহজ কথা। ওকে, সো এইবার আসো রিসেন্ট ইস্যু নিয়ে তুমি কিভাবে লিখবে। আমি রিসেন্ট ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য তোমাদের দিয়েছি এবং প্রায় বাক্যগুলোতেই ইট ব্যবহার করা হয়েছে। যেমন ধরো, একটা রিসেন্ট ইস্যু নিয়ে তুমি ভাবো যে রিসেন্ট ইস্যুটা কোনটির কথা বলবে। ধরো কোভিড-19 নিয়ে আমি কথা বললাম, যে যে জায়গাগুলোতে আমি ইট দিয়ে রেখেছি সেই জায়গাগুলোতে তুমি কোভিড-19 কথা ভাববে। প্রসঙ্গত বলি, রিসেন্ট ইস্যু নিয়ে আমি যে বাক্যগুলো দিয়েছি এর সংখ্যা হচ্ছে 15টি।
এই 15টি সেন্টেন্স ধারাবাহিকভাবে লিখলে সেটা কিন্তু কোভিড-19 বা রিসেন্ট কোনো ইস্যুর ওপরে একটি প্যারাগ্রাফ তৈরি হবে না। এখানে একটু কৌশল খাটাতে হবে, নিজের কিছু বাক্য দু একটা, এবং এখান থেকে বেশিরভাগ বাক্যগুলো নিয়েই কিন্তু তুমি একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারবে। বাট তোমার কাজ হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো কন্ট্রোলে থাকা। রিসেন্ট ইস্যু থাকলে, যেমন ধরো তুমি বললে যে কোভিড-19 ইজ আ টপিক, এটি একটি বিষয় দ্যাট ইজ হাইলি ডিসকাসড ইন দ্য প্রেজেন্ট টাইম। এটি এমন একটি বিষয় যেটা নিয়ে বর্তমানে খুব বেশি আলোচিত হচ্ছে। অথবা নাও ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, ইটের জায়গাতে নাও কোভিড-19 ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। এখানে যতগুলো বাক্য আছে সবগুলো বাক্য পড়লেই মনে হবে রিসেন্ট ইস্যু বা সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কোনো একটি বিষয়ের সঙ্গে খুবই যায়। তবে ধারাবাহিকভাবে লিখে দিলে সেটা কিন্তু প্যারাগ্রাফ হবে না, এটা আমি বলেই দিচ্ছি। একটু নজর রাখতে হবে, জাস্ট তোমার কাজ হচ্ছে এই 15টি বাক্য আয়ত্ত করে রাখা। এতে করে যেটা হবে, পরীক্ষার হলে তুমি একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে। আমি এর আগেও তোমাদের বলেছি যে কনফিডেন্সটাই তোমাকে ভালো পরীক্ষা দিতে হেল্প করবে। অল্প সময় তুমি রাইটিং যে কতটুকু শিখবে সেটা নিয়ে সন্দিহান, তুমি নিজেও সেটা ফেস করো, বাট একটা কৌশল শিখে নিলে, আত্মবিশ্বাস ভিতরে সঞ্চিত হলে সেটা তোমাকে ভালো পরীক্ষা দিতে অনেক বেশি সাহায্য করবে। সো রিসেন্ট ইস্যু, এবং যারা আমার পেইড গ্রুপে ভর্তি রয়েছে তাদেরকে আমি যতগুলো ক্লাসে আমি আজকে যা যা দেবো সবগুলো আমি পেইড গ্রুপে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, এরপরে আসো হিস্ট্রিক্যাল ইস্যুস, ঐতিহাসিক কোনো বিষয়। ঐতিহাসিক কোনো বিষয় রিলেটেড কিছু কমন বাক্য যেগুলো ব্যবহার করা খুব খুব জরুরি। দেখো, আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি ফ্রি হ্যান্ডে লিখতে পারে না, সেটা তো একেবারে সাধারণ কথা, একটি সেন্টেন্সও সে লিখতে পারে না। একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, পুরো প্যারাগ্রাফটা তা লিখতে পারবে না, এটাই স্বাভাবিক, একটি বাক্য লিখতে পারে না। কিন্তু যদি তুমি এই সেন্টেন্সগুলো অ্যাটলিস্ট আয়ত্ত করে যাও, পরীক্ষার হলে যে কোনো একটা টপিক আসলে তোমার মনে হবে কিছু তো আমার সঞ্চয় আছে, কিছু তো আমি পারবো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সবাইকে বলবো, যারা ফ্রি হ্যান্ডে অত বেশি পারদর্শী নও তারা অবশ্যই হিস্ট্রিক্যাল ইস্যুস এই বিষয়টার ওপরে রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেইগুলো অবশ্যই তুমি কি করবে, পড়ে নেবে, তাহলে অনেক বেশি কাজে দেবে। এরপরে আসো ফিউচার ইস্যুস, ভবিষ্যতে কিছু ঘটতে পারে। ধরো বলা হলো যে মিশন 23, মিশন 2023, ধর এরকম যে মিশন 2023 বা মিশন 2025, অথবা বাংলাদেশের ভবিষ্যৎ, দ্য ফিউচার পসিবিলিটি অফ বাংলাদেশ। এই ধরনের যদি ফিউচার পসিবিলিটি নিয়ে কথা বলা হয় তাহলে তুমি এই ধরনের বাক্যগুলো ব্যবহার করবে। যেমন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ভবিষ্যতে কেমন হবে। তো ইটস ফিউচার মানে কি, বাংলাদেশ, দ্য ফিউচার অফ বাংলাদেশ, বা বাংলাদেশ, হ্যাঁ, দ্য ফিউচার অফ বাংলাদেশ ইজ আনডাউটেডলি ভেরি গ্লোরিয়াস অথবা ম্যাগনিফিসেন্ট। এই ধরনের বাক্যগুলো আয়ত্ত করে নিও, ইট উইল বি মাচ মোর হেল্পফুল ফর রাইটিং ফিউচার ইস্যুস, খুব খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, লাইভ স্ট্রিমিং কি বন্ধ হয়েছে নাকি, আমি একটু বিষয়টা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা এরপরে আসো, না সি ইউনিটে প্যারাগ্রাফ নেই বাবা, সি ইউনিটে প্যারাগ্রাফ নেই বলে আমি কি সি ইউনিটের জন্য শুধু ক্লাস নিচ্ছি? যার লাগবে সে সি ইউনিট ক্লাসটি করে নাও, সি ইউনিটের যা যা রয়েছে ধারাবাহিকভাবে আসতে থাকবে। এরপরে আসো সামথিং এক্সপেক্টেড, যা প্রত্যাশিত, যেটা তুমি চাও। হ্যাঁ, যেমন ব্রিলিয়ান্ট রেজাল্ট, এটা তুমি প্রত্যাশা করো, এটা তুমি চাও। অথবা আ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক, রাইট? এই ধরনের বাক্যগুলোতে, সরি প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি এই যে সেন্টেন্সগুলো দিয়েছি এর অনেকগুলো ব্যবহার করতে পারবে। এবং বিশ্বাস করো, যখন তুমি সেন্টেন্সগুলো মুখস্থ করে ফেলবে, আমি তো জানি তুমি বানিয়ে লিখতে পারো না, মুখস্থ করে ফেলবে, তখন ভেতরে একটা অসম্ভব আত্মবিশ্বাস কাজ করবে। সত্যিকার অর্থে আমি তোমাকে এখন শুধু আত্মবিশ্বাসের কথাই বলবো, আর এটাই দরকার তোমার জন্য। আচ্ছা, এরপরে আসো সামথিং আনএক্সপেক্টেড, যেটা একেবারে অপ্রত্যাশিত। আচ্ছা, লাইক রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা ডাউরি সিস্টেম হতে পারে। এরপরে আমি এগুলো দেখানোর পরে তোমাদেরকে একেবারে শর্টকাট
প্যারাগ্রাফ দেখিয়ে দেব যেগুলোর মাঝে মাঝে গ্যাপ থাকবে, পরীক্ষায় আসা প্যারাগ্রাফটা বসিয়ে দিলেই মানসম্মত একটি প্যারাগ্রাফ হবে। এরকম প্যারাগ্রাফ তোমরা অনেক অনেক দেখেছো যে একটা ফরম্যাট দিয়ে 10টা প্যারাগ্রাফ, একটা ফরম্যাট দিয়ে 20টা প্যারাগ্রাফ, বাট অবশ্যই তার থেকে বেটার হবে যেটা আমি সবার শেষে দেখাবো। সো যেটা অপ্রত্যাশিত সেই ক্ষেত্রে আমি বলবো এই 15টি বাক্য তোমরা দেখে নেবে। 6টা ক্যাটাগরির আমি প্যারাগ্রাফ দেখাচ্ছি। এরপরে আসে কিছু ক্ষেত্রে পার্সোনাল ওপিনিয়নটা, যেমন লাইক এরকম হতে পারে যে মোবাইল ফোন ইজ আ ইউজফুল ডিভাইস, সো আফোল্ড ইউর ওন ওপিনিয়ন রিগার্ডিং মোবাইল ফোন। যে মোবাইল ফোন খুবই একটি উপকারী বিষয়, তোমার নিজের সপক্ষে যুক্তি দিয়ে তুমি এটার উপকারিতা বা এইটা সম্পর্কে কিছু বলো। এই যে নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে কিছু ভঙ্গি থাকে, ইন মাই ওপিনিয়ন অথবা টু মি অথবা অ্যাকর্ডিং টু মি, আই অ্যাজিউম দ্যাট, একটা বাক্য দিয়ে দাও। এই ছোট ছোট অ্যাটাচমেন্টগুলো, ছোট ছোট এই কি বলে লিঙ্কারগুলো ইউজ করে বাক্যগুলো তৈরি করতে পারা খুব খুব জরুরি। আমি জানি তুমি একটি ছোট বাক্য লিখতে পারো, বাট সেইটাকে আরেকটি সেন্টেন্সের সঙ্গে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি ঠিক বুঝতে পারলাম না ইউটিউবে ক্লাসটা কেটে গেল কিনা। যা ভেবেছিলাম তাই, ইউটিউবে ক্লাসটি কেটে গেছে। এখন ফেসবুকে সেটা পাচ্ছে কিনা একটু আমাদের দেখা দরকার। আচ্ছা, এবং আরেকটি বিষয় বলি, হ্যাঁ ইউটিউবে দেখা যাচ্ছে না, প্রবলেম হয়েছে। ইউটিউবে আমি প্লেলিস্টে পরে এটা দিয়ে দেব। তো যেটা বলছিলাম যে এই যে পার্সোনাল ওপিনিয়ন এবং এখন পর্যন্ত যেগুলো দেখালাম, যাদের কাছে এই বইটি আছে, গুড নিউজ হচ্ছে যাদের কাছে আমার এই বইটা আছে তাদেরকে আলাদা করে আর নোট করে নিতে হবে না, টেনশনের কারণেই। প্যারাগ্রাফ অংশে তুমি যাও, সেখানে সুন্দর করে দেওয়াই আছে, হ্যাঁ ওখান থেকে দেখে নিও। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদেরকে যেটি দেখাবো, প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে কিছু প্যারাগ্রাফ খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। গতদিন আমি যখন সাজেশন দিয়েছিলাম সেখানে দেখেছিলে তোমরা, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, ইমেল, ফ্যাক্স, ইন্টারনেট, স্যাটেলাইট চ্যানেল, ইলেকট্রিক যে মিডিয়া মাধ্যমগুলো আছে, এই রিলেটেড যে প্যারাগ্রাফগুলো সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্যারাগ্রাফগুলো তুমি জাস্ট এই ফরম্যাটটা একটু কষ্ট করে মুখস্থ করে যাবে এবং দেখবে অনেক বেশি স্ট্যান্ডার্ড। মানে সাধারণত এইগুলো অনেকটা গবেষণা করে লেখা হয়েছে। তুমি কোথায় কি বসাবে, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 যতগুলো জায়গা আছে, জাস্ট পরীক্ষায় যেটি আসবে সেইটাই তুমি শিরোনামটা এখানে জাস্ট বসিয়ে দেবে। সো আমি তোমাদেরকে প্রথমত সাজেস্ট করব অবশ্যই এই প্যারাগ্রাফটা অবশ্যই কন্ট্রোলে নিয়ে যাবে, কারণ মডার্ন ডিভাইসের যদি কোনো একটি আসে বলা তো যায় না, এটিকে কাজে লাগাতে পারবে। হ্যাঁ, যাদের কাছে বইটি নেই তারা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর এখানে দেওয়া রয়েছে। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ, এখানে কম্পোজিশন রাইটিং রয়েছে, যদিও তুমি এটাকে প্যারাগ্রাফ রাইটিং হিসেবে ইউজ করতে পারবে। গুরুত্বপূর্ণ অনেকগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো বিষয় এখানে দেওয়া আছে। এইগুলো তুমি যদি লিখতে চাও সেই ক্ষেত্রে তুমি এই ফরম্যাটটা ইউজ করবে, যে ফরম্যাটটা খুবই স্ট্যান্ডার্ড, মানসম্মত হবে। স্টার্টিং, সবশেষ, 1 এবং 2 যেই পরীক্ষায় যেটা আসবে তুমি সেটা বসায় দিবে, এবং সবার শেষে বডি অফ দ্য কম্পোজিশন। এই বডি অফ দ্য কম্পোজিশনে এখানে কিন্তু আলাদা করে কিছু দিয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু অনেক বড়, তো এত বড় না, এর ভিতর থেকে তোমরা কিছু সেন্টেন্স কাটসাট করে নেবে, নিয়ে যতটুকু দরকার হয় বসিয়ে দেবে, ঠিক আছে? এইটা হলো তোমাদেরকে বলা। যাদের কাছে বই আছে ওয়েলকাম, একটু প্যারাগ্রাফ কম্পোজিশন অংশে দেখে নিও। আর যাদের কাছে বই নেই, আমি এটার পিডিএফটা পেইড গ্রুপে আমি দিয়ে দেবো ক্লাসটি শেষ হলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি এইটুকুই তোমাদেরকে সাজেস্ট করব যে যাদের কাছে বই আছে তারা ওই বই থেকে দেখতে থাকো, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকবো পরবর্তী লেসনগুলো। আজকে আসলে তেমন কিছু বোঝানো নেই, বলা যেতে পারে মুখস্থ বিদ্যার মতো একটি বিষয়। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা
নতুন লেসন নিয়ে হাজির হয়ে যাব। যারা পেইড গ্রুপে আছো দ্রুত সেইখানে নজর রাখো, সেখানে আমি দিয়ে দেব। আর সবশেষে আরেকবার আমি যে কথাটা জানিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটি সব কিছুর পরেও যাদের টার্গেট হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছর আমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি প্রথম থেকে ক্লাস করব, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের ভেরি সুন আগামীকাল 22 তারিখ যেদিন ক্লাস নিচ্ছি তার একদিন পরে 22 এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হয়ে যাচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইসিটি। কোর্স ফি ভেরি কি বলবো 500 টাকা, বাট 22 তারিখ থেকে কোর্স ফি হয়ে যাবে 1000 টাকা। আমি ঠিক যেদিন ক্লাস নিচ্ছি সেই দিন রাত 12টা পর্যন্ত এই অফারটি প্রযোজ্য। যারা লুফে নিতে চাও নিতে পারো, নতুবা পরবর্তীতে অবশ্যই সেইটার প্রয়োজনীয়তা অনুভব করবে। বিস্তারিত পিন পোস্ট কমেন্টে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। পরবর্তী আয়োজন লেকচার 4-এ তোমাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।